সচিবালয়ে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, দুর্ঘটনা নাকি নাশকতা তদন্তের পর জানা যাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে ঝুঁকিতে ২৫০০-এর বেশি ভবন। ঢাকার বুকে অটোরিকশার দাপট, আতঙ্কের জালে রমরমা বাণিজ্য। ১৫ বছরে বেড়ে ১০,০০০ কোটি টাকা। নীতিমালা করা সহ সংস্কারমূলক পদক্ষেপের পরামর্শ। বাংলাদেশ পাকিস্তান জাহাজ চলাচলে শক্তিশালী হবে আঞ্চলিক বাণিজ্য। পণ্য পরিবহনে সময় ও খরচ কমবে বলছে ডিপি ওয়ার্ল্ড। ভারত থেকে চালবাহী জাহাজ চট্টগ্রামে। অবৈধ মজুদের সার সংকটে মেহেরপুরের কৃষক, সিন্ডিকেট দাম বাড়ালেও প্রশাসনের নজরদারি না থাকার অভিযোগ। দায়সারা জবাব কৃষি বিভাগের। এবং শুল্ক বোঝা কমাতে আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব ট্রাম্পের। পানামা খালের নিরাপত্তায় চীনা সেনা, দাবি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। সচিবালয়ে ভয়াবহ আগুন, ১৯ ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মধ্যরাতে প্রশাসনের প্রাণকেন্দ্রের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে একে একে যোগ দেয় ১৯টি ইউনিট। তাদের সহায়তা করেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। এদিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় এক দমকল কর্মী নিহত, একজন আহত হয়েছেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দুর্ঘটনা নাকি নাশকতা তদন্তের পর জানা যাবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাউ দাউ করে জ্বলছে আগুন। বুধবার রাত ১টা ৫২ হঠাৎই আগুন লাগে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ তলায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ৭ম, ৮ম ও ৯ম তলায়। খবর পেয়ে প্রথম দফায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে যোগ হয় আরও ১১টি ইউনিট। ফায়ার ফাইটারদের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও এবিপিএন সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। ফায়ার সার্ভিসের এত ল্যাডার, এত গাড়ি, এত প্রযুক্তি থেকে লাভ কি? যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে নামতে না পারে। একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরা নিবাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ, এবং আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। আমাদের দেশের জন্য কারাই ষড়যন্ত্র করতে আছে। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিসের এক কর্মী, আহত হয়েছেন আরও একজন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ৮টা ৫ আমাদের যে অপারেশন কার্যক্রম বা আগুন নির্বাপনের যে অংশটুকু, সেটি নিয়ন্ত্রণে আছে আমাদের। আগুন ভিতরে সার্চ অপারেশন চলছে, আমাদের লোকজন ভিতরে প্রবেশ করেছে এবং তারা প্রত্যেকটা রুমে যেয়ে দেখবে যে কোনো আহত লোকজন আছেন কিনা। আগুন লাগার ৬ ঘন্টা পর ঘটনাস্থলে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, দুর্ঘটনা নাকি নাশকতা তা জানা যাবে তদন্তের পর। পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। আগুন লাগা ৬ষ্ঠ থেকে ৯ম তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এদিকে ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে আগুনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন তুষার এবং প্রসূন আশিস। সরাসরি শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, যেহেতু
বলাই যায় যে রাত 2টায় আগুন লেগেছে, এখন 11টা বাজছে, মানে 9 তলায় ভবনের আগুন প্রায় 9 ঘন্টা ধরে, কিন্তু এখনও সেই আগুনের পোড়ার যে গন্ধ সেটা কিন্তু আমাদের নাকে ভাসছে। এবং যদিও 8টা 5 মিনিটেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে আমাদেরকে জানিয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে কিন্তু যেই পাইপের এবং পানির যে ব্যবস্থাগুলো ছিল চারপাশে, সেগুলো কিন্তু আমরা একটাও দেখতে পাচ্ছি না। আর পুরোপুরি নিয়ন্ত্রণে এসে যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো ছিল, যে ইউনিটগুলো এসেছিল, 19টা ইউনিট কিন্তু এখানে এসেছিল। যদিও আমরা জানতে পেরেছি যে 10টা ইউনিট কাজ করতে পেরেছে, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রত্যেকেই কিন্তু প্রাণপণ চেষ্টা করেছেন সেই জায়গাগুলো থেকে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এবং সেখান থেকে এখন কিন্তু ফায়ার সার্ভিসের এখানে খুব একটা অবস্থা নেই। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে ভেতরের যে পরিস্থিতি, সেখানে কিন্তু এখনও ভেতরে ঢুকতে দেওয়া হলেও সাধারণ সচিবালয়ের যারা রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হলেও কিন্তু সাধারণ যে প্রবেশাধিকার সেটা, এবং বিশেষ করে ভবনগুলোতে কিন্তু তারা আসলে প্রবেশ করতে পারেননি। এবং ভেতরের ভবনগুলোতে আমরা এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে বৈদ্যুতিক যে সংযোগ, সেখানেও কিন্তু একটু হেরফের রয়েছে, কোনো কোনো ভবনে আছে, কোনো কোনো ভবনে নেই। বিশেষ করে 7 নম্বর এবং তার ঠিক আশপাশের যে ভবনগুলো, সেই ভবনগুলোতে কিন্তু কোনো ধরনের নেই, কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ কিন্তু রাখা হয়নি। কিছুক্ষণ আগেই কিন্তু তিনজন উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু ভেতরে আগে থেকে অবস্থান করছিলেন, তথ্য প্রযুক্তি উপদেষ্টা, এছাড়াও শারমিন মুর্শিদ যিনি আসলে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন যে সমাজ কল্যাণ এবং মা ও শিশু কল্যাণের যে মন্ত্রণালয়, সেখানে। এছাড়াও সড়ক এবং রেলপথ মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনিও কিন্তু এর ভেতরে অবস্থান করছেন, ফয়জুল করিম। এছাড়াও আমরা দেখেছি এখনও কিন্তু আরও একটি পতাকাবাহী গাড়ি আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকেও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা আহমেদ তিনি কিন্তু আসলে সচিবালয়ে প্রবেশ করলেন এখনই। সেখানকার পরিস্থিতি এর বাইরেও আমি যেমনটা বলছিলাম যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকেও কিন্তু আমরা কিছুক্ষণ আগেই সচিবালয়ে প্রবেশ করতে দেখেছি। এবং আমি যদি সেই 7 তলা ভবনের কথা যদি বলি, ভেতরে বলা হচ্ছিল যে 6ষ্ঠ তলা থেকে উপরের দিকে, অর্থাৎ 6ষ্ঠ, 7ম, 8ম এবং 9ম তলায় মূলত আগুনটা আসলে ছড়িয়েছে। এবং আলাদা আলাদা 3টি জায়গায় বেশি আসলে আগুনটা আসলে আমরা বাইরে থেকে দেখতে পেয়েছি। এর বাইরেও যদি আমি আলাদা করে আরও একটু স্পেসিফিকভাবে বলার চেষ্টা করি, সেই ক্ষেত্রে যদি বলি এই ভবনের এই যে 6ষ্ঠ তলায়, সেখানেই কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস করতেন। এছাড়া 5ম তলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, 7ম তলায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, হ্যাঁ এভাবে। এবং ভেতরের কি পরিস্থিতি সেটা কিন্তু আমাদের দীর্ঘ সময় ধরে আমাদের এখানে যিনি কভার করে আসেন, প্রসূন আশিস দা, যিনি আসলে সচিবালয়ের ভেতরের বিভিন্ন তথ্য আমাদেরকে দেন, তাদেরকে, অর্থাৎ আমাদের যেহেতু আজকে গণমাধ্যম কর্মীদের এখনও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তিনিও এখনও প্রবেশ করতে পারেননি। তবে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু 5 নম্বর গেট দিয়ে কিন্তু সেখানে ঢোকার চেষ্টা করছেন। তো দাদার কাছে আমরা চলে যাব যে সেখানকার যে সার্বিক পরিস্থিতি সেটা কি, এবং সেখানে ভেতরের লোকজনের সঙ্গে দাদার কিন্তু পরিচয় আছে, সখ্যতা আছে, তারা আসলে দাদাকে কি জানিয়েছেন সেটা জানতে আমরা চলে যাব প্রসূন আশিস দার কাছে। দেখুন, গতকাল ঠিক রাত 1:45টায় যে আগুনটি লেগেছিল সচিবালয়ের 7 নম্বর ভবনে, অর্থাৎ সচিবালয়ে এই প্রশাসনের যে প্রাণকেন্দ্র এই সচিবালয়ে, সেখানে কিন্তু এর আগেও আমি বলেছি যে ছোটোখাটো আগুন লাগার ঘটনা কিন্তু ঘটেছে, কিন্তু এবারে যে ভয়াবহ আগুনটি, সেই আগুনটি 6 ঘন্টা প্রচেষ্টার পরে প্রায় 18 থেকে 19টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করার পরে সেই আগুনটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আমরা এরই মধ্যে যেটা জানতে পেরেছি যে এখানে 4টি ভবনের গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় রয়েছে, 4টি ফ্লোরে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে নথিপত্রগুলো। আমি যদি একটু বলি যে এই 7 নম্বর ভবনে, সচিবালয়ের 7 নম্বর ভবনের একদম উপরে, অর্থাৎ 9ম তলায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, তারপরেই স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং একই ফ্লোরে রয়েছে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এবং 6ষ্ঠ তলায় রয়েছে
আবারও স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এর পরেই পঞ্চম তলায় রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। প্রত্যেকটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং আমরা যেটি জানতে পেরেছি যে মোটামুটি এখানের যত কাগজপত্র, নথিপত্র এবং আসবাবপত্র রয়েছে সবই ভস্মীভূত হয়ে গেছে। এরই মধ্যে কর্মকর্তারা ভিতরে প্রবেশ করেছেন, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এবং আমাদের সাংবাদিক সহকর্মী যারা আছেন তাদেরও অনেকে ভিতরে প্রবেশ করেছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার যারা রয়েছে, টেলিভিশনে যারা কাজ করি তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো আমি কয়েকজন কর্মকর্তার সঙ্গে এবং সাংবাদিক সহকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলল যে ভিতরে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই এই ঘটনায় 2টি তদন্ত কমিটি হতে পারে বলে আমরা জানতে পেরেছি। একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি হতে পারে এবং আরেকটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি তদন্ত কমিটি হতে পারে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত সেই কমিটিগুলো হয়নি, সেটি আমরা জানতে পেরেছি এবং ভিতরে যদি প্রবেশ করা যায় তাহলে হয়তো বোঝা যাবে যে এই প্রত্যেকটি মন্ত্রণালয়ের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানা যাবে। আমরা কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে এই তদন্ত কমিটি কাজ করার আগে মূলত এই ভয়াবহ আগুনের যে ক্ষতি, সেই ক্ষতির পরিমাণটি নির্ণয় করা আসলে সম্ভব হবে না। তো সচিবালয়ের অভ্যন্তরে কর্মচারীরা গিয়েছেন, কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে ভিতরে বিদ্যুতের সরবরাহ বন্ধ রয়েছে এবং একই কারণে পানির সরবরাহ বন্ধ রয়েছে, যে কারণে অনেক রুমেই কিন্তু অন্ধকার। সেখানে কর্মচারীরা যারা প্রবেশ করেছেন তারা বাইরে এটি দেখছেন শুধু, অর্থাৎ তাদের কাজেরও বিঘ্ন ঘটছে, অন্যান্য ভবনগুলোতেও কাজের বিঘ্ন ঘটছে, এটা আমরা জানতে পেরেছি। আর এই ভবনটিতে যে মন্ত্রণালয়গুলো রয়েছিল, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের যারা কর্মচারী রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন না, তারা বাহিরে অনেকে অবস্থান করছেন এবং যারা ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়েছেন তারাও এই ভবনের পাশে অবস্থান করছেন। মূলত সচিবালয়ের অভ্যন্তরে যদি আমরা প্রবেশ করতে পারি এবং কর্মকর্তাদের সাথে যদি কথা বলা যায় এবং ভিতরে আমরা যদি সরাসরি সরেজমিন যদি দেখতে পারি তাহলেই বোঝা যাবে যে এই 4টি মন্ত্রণালয়ের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ নথিপত্র ভস্মীভূত হয়েছে। সার্বিক তথ্যগুলো আমরা ভিতরে যখন প্রবেশ করব তখনই জানাতে পারবো। এই ছিল সচিবালয়ের থেকে সবশেষ তথ্য। সচিবালয়ে লাগা আগুনের ঘটনার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার এবং প্রসূন আশিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য বলছে রাজধানীতে এখনও ২৫০০-এর বেশি ভবন অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ভবন পুরনো। দুর্ঘটনা এড়াতে সচেতনতা ও ভবন সংস্কারের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক। অগ্নি নির্বাপনে শহর জুড়ে নির্দিষ্ট দূরত্বে ফায়ার হাইড্রেন্ট বসানোর আহ্বান জানান ব্যবসায়ীরা। অন্যদিকে সরকারি সংস্থার গাফিলতি ও তদারকির অভাবকে বিবেচনায় রেখে সমন্বয়হীনতা দূর করে সেবা নিশ্চিত করার পরামর্শ নগরবিদদের। বিস্তারিত সাইফুল রুদ্রর রিপোর্টে। নিমতলী, চুড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারের পর চলতি বছরের 29 ফেব্রুয়ারি ঢাকা ফায়ার ট্র্যাজেডিতে যোগ হয়েছে আরও একটি নাম, বেইলি রোডের গ্রিন কোজি রেস্টুরেন্ট। সবশেষ উত্তরার লাভলেন ও বনানীর কড়াইল বস্তি। এর আগে 2023 সালের 4 এপ্রিল ভোরে বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগে। একই দিন বঙ্গবাজার কমপ্লেক্সের পাশাপাশি আরও 4টি বিপণিবিতান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য বলছে শুধু রাজধানীতেই অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে 2600-রও বেশি ভবন। এর মধ্যে রয়েছে বিপণী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক ভবন। গণমাধ্যমের ভবনও রয়েছে এই তালিকায়। ছোট পরিসরে অগ্নি নির্বাপনের সরঞ্জাম ও প্রস্তুতি থাকলেও বেশিরভাগ ভবন পুরনো হওয়ায় রিজার্ভার বসানো সম্ভব নয় বলে জানান ভবন মালিক ও ব্যবসায়ীরা। আমাদেরকে বলা হচ্ছে যে হাইড্রেন্টটা আপনারা নিজেরা লাগাবেন এবং রিজার্ভারটা নিজেরা তৈরি করবেন। সরকারি উদ্যোগে প্রত্যেকটা মার্কেটের সামনে যদি ফায়ার হাইড্রেন্টগুলো বসানো হয় তাহলে এটার থেকে মনে হয় পরিত্রাণ পাওয়া সম্ভব। স্থপতি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে নিরাপদ রাখতে সমাধানের পথ খোঁজা জরুরি। যত গাইডলাইনই বলেন, সচেতনতা যদি না থাকে, ক্লায়েন্ট যদি এটাকে না মানে, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রত্যেকটা জিনিসই খাতা কলমেই থেকে যাবে। গ্যাসের লাইনের লিকেজ নিয়ে সারা ঢাকা শহরে পুরো সিটি ওয়াইড কি কোনো কাজ হয়েছে? কাজ তো হয়নি। তার মানে লিকেজ এখনও আছে। অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে তুলনামূলক নিরাপদ করার জন্য আমাদের যে মেকানিজমটা কেমন হবে সেটা আমাদের তৈরি করা দরকার। ফায়ার সার্ভিসের যদি নোটিশের বাইরে কোনো করণীয় না থাকে তাহলে করবেটা কে? অপরিকল্পিত নগরায়নের কথা উল্লেখ করে অন্যদের পাশাপাশি নিজেদের দায় স্বীকার করলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। রাজু যখন কোনো
প্ল্যান পাস করে তার আগে কিন্তু তার ফায়ার সেফটি প্ল্যানটা আমরা অনুমোদন করেছি কিনা সেটা কিন্তু তারা দেখে এবং আমাদের এনওসির উপর ভিত্তি করে অনুমোদন দেয়। কঠোরতার পাশাপাশি মানুষকে সচেতন করাটাও ইম্পর্টেন্ট এবং যদি হাইড্রেন্ট স্থাপন করা যায় তাহলে আমাদের ফায়ার ফাইটিং কিন্তু অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। ডিটেইল এরিয়া প্ল্যান তৈরির আগে ফায়ার সার্ভিসের মতামত নেওয়া হয়নি উল্লেখ করে মহাপরিচালক জানান, ড্যাপে অগ্নিঝুঁকি মোকাবিলা ও অগ্নি নির্বাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিকল্পনা প্রণয়ন ও তা অন্তর্ভুক্ত করারও প্রস্তাব রাখা হবে এই সংস্থার পক্ষ থেকে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি এখন আমরা আলোচনা করব ব্যাটারি চালিত রিক্সা বাণিজ্য, এই বাহনের নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ। মোহাম্মদ সাইফুল নেওয়াজ, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। ধন্যবাদ। আমরা কিছুক্ষণ পর আপনার সঙ্গে আলোচনায় ফিরছি, কিন্তু আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে নিব এ সংক্রান্ত একটি প্রতিবেদন। ব্যাটারি চালিত অটোরিকশা আতঙ্কের নাম হলেও এ খাতের বাণিজ্য এখন রমরমা। ঝুঁকিপূর্ণ এই যানকে ঘিরে গড়ে উঠেছে 10,000 কোটি টাকার ব্যবসা। মূলত গেল 15 বছরে এই বাণিজ্য ফুলে ফেপে উঠেছে। সরকারের নিয়ন্ত্রণহীনতার সুযোগে এমন তথ্য জানিয়ে পরিবহন বিশ্লেষকরা বলেছেন, হঠাৎ করে অটোরিকশা বন্ধ হলে বহু পরিবারের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। তাই নিতে হবে সংস্কারমূলক পদক্ষেপ। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। ঢাকার বাহিরের দিকে আমাদের টার্গেটটা মূলত এখানে দোকান আছে প্রায় 50-60টার মতো। 80,000 টাকা লোন তুলে তারপর গাড়িটা করছি। কিস্তি আমার দূরে অটো কিনছে, এর তো একবারে মারা গেছে। তিন চাকার রিকশায় ব্যাটারি আর মোটর লাগিয়ে কয়েকগুণ বেশি গতিতে রাজপথে অনেকটা হাওয়ার বেগে উড়ে চলা অটোরিকশা সড়ক নিরাপত্তায় এখন আতঙ্কের নাম। নেই কোনো সরকারি নিয়ন্ত্রণ বা হিসাব। বেসরকারি হিসাবে 2010 সাল থেকে এখন পর্যন্ত অটোরিকশার সংখ্যা বাড়তে বাড়তে ছাড়িয়েছে 50 লাখ। ঢাকার বুকে বেশ কয়েকটি এলাকা ঘিরে গড়ে উঠেছে কয়েকশো অটোরিকশা তৈরির ওয়ার্কশপ। মুগদা, মান্ডা, গোরান, কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জের ছোট বড় এসব ওয়ার্কশপে তৈরি হচ্ছে অটোরিকশার বডি। কেরানীগঞ্জের এক খেজুর বাগান এলাকাতেই অর্ধশত ওয়ার্কশপে তৈরি হচ্ছে শত শত অটোরিকশা। কাজের চাপ বেশি থাকে তখন 10টা-12টা। ঢাকার বাহিরের দিকে আমাদের টার্গেটটা মূলত। ঢাকার ভিতর তো অত একটা গাড়ি চাহিদা নাই। এখানে দোকান আছে প্রায় 50-60টার মতন, প্রায় 500-600 লোকের কর্মস্থান এটা। অটোরিকশার প্রধান যন্ত্রাংশ ব্যাটারি ও মোটরের বিশাল বাজার কমলাপুর স্টেডিয়াম মার্কেট। রীতিমতো এলসি খুলে শুল্ক দিয়ে যারা অটোরিকশা এবং এর যন্ত্রাংশ আমদানি করছেন তাদের প্রশ্ন, এই যান অবৈধ হলে যন্ত্রাংশ আমদানিতে কেন দেয়া হচ্ছে অনুমতি? র ম্যাটেরিয়ালগুলো সব চায়না থেকেই আসে, শুধু ব্যাটারিগুলো এখানে অ্যাসেম্বলি করছে। আর গাড়ি এবং অল স্পেয়ার পার্টস যেগুলো এখনো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট হয়। সরকার এই ক্ষেত্রে যা রাজস্ব পায় আপনি অন্যান্য সেকশন থেকে যাচাই করে দেখেন, অলমোস্ট অন্য 80% আইটেম এত বেশি রাজস্ব দেয় না। অটো চালকদের বেশিরভাগই রিকশা কিনেছেন বড় বড় এনজিওর দেয়া ঋণের টাকায়। এই যান নিষিদ্ধ হলে একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পরিবার নিয়ে অকুল পাথারে পড়বেন চালকরা। আশা সমিতি থেকে টাকা উঠাইছি, কিস্তি উঠাইয়া তারপরে কিনছি। কিস্তি আমার দূরে, এর আগে 3টে ছিল, এই কিস্তি দিয়ে আমি চলি। আমি 80,000 টাকা লোন তুলে তারপর গাড়িটা করছি। এতগুলা লোক কিস্তি তুলে অনেকেই অটো কিনছে, এর তো একবারে মারা গেছে। বুয়েটের সড়ক পরিবহন এ বিশেষজ্ঞ জানান, 15 বছরে অটোরিকশার বাজার বেড়ে হয়েছে 10,000 কোটি টাকা। চাইলেই এখন আর এ বাহনকে নিষিদ্ধ করার উপায় নেই। সংখ্যাতান্ত্রিকভাবে এটা অনেকটাই নিয়ন্ত্রণে কিন্তু বাইরে চলে গেছে। স্বয়ং ঢাকা শহরের ভিতরে প্রায় 8 থেকে 10 লক্ষ ব্যাটারি চালিত রিকশা চলছে এবং 5ই আগস্টের পরে আমার ধারণা যে ঢাকার আশেপাশে যে মফস্বল শহরগুলি আছে সেখান থেকে অসংখ্য এই ধরনের ব্যাটারি চালিত রিকশা মাইগ্রেট করে ঢাকার মধ্যে ঢুকে গেছে। এই দায়টা শুধুমাত্র যারা এখন কিস্তি নিয়ে বা ঋণ করে ব্যাটারি চালিত রিকশা কিনেছেন এবং সড়কে নেমেছেন তাদের উপর চাপানোর সুযোগ নাই। অটোরিকশা নিষিদ্ধ নয়, বরং এটির ত্রুটি সংশোধনের জন্য মডিফিকেশন আর সড়কে চলাচলের বিধিনিষেধের নীতিমালা প্রণয়নের দিকে জোর বিশ্লেষক এবং ব্যবসা সংশ্লিষ্টদের। নিয়ন্ত্রণ যদি করতে হয় এটা বিজ্ঞান ভিত্তিক নিয়ন্ত্রণ করতে হবে। এটা রাতারাতি হঠাৎ করে যদি বলা হয় যে ব্যাটারি চালিত রিকশা সড়কে নামবে না, এটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এছাড়া অটোরিকশায় পরিবেশ বান্ধব ব্যাটারি এবং ব্যাটারির ডাম্পিং নীতিমালা প্রণয়নের উপরেও জোর দিয়েছেন তারা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেখছিলাম প্রতিবেদনটি, ফিরছি এ বিষয় নিয়ে আলোচনায়।
সাইফুল নিয়াজ, আপনাকে আরো একবার স্বাগত। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটা দেখছিলাম, অটোরিকশা নিয়ে যে পরিমাণে আলোচনা, সমালোচনা, পরিকল্পনা, হাইকোর্টের রায়, সেই তুলনায় কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ কি দেখা যাচ্ছে? কারণ অটোরিকশা তৈরির যে কারখানা সেগুলো বহাল তবিয়তে চলছে, আমদানি হচ্ছে যন্ত্রাংশগুলো, তাহলে আসলে বাস্তবে কি হচ্ছে? ধন্যবাদ। আসলে বাস্তবে কোনো এটাকে নিয়ন্ত্রণ করার কোনো পদক্ষেপই আমরা দেখছি না, বরং একটু খেয়াল করে দেখবেন অটোরিকশার সমস্যা যখন শুরু হচ্ছিল, ব্যাটারিতে রিকশাতে যখন ব্যাটারি লাগানো হচ্ছিল, ধীরে ধীরে বাড়ছিল, তখন কিন্তু আমরা বিভিন্ন সময় বলেছিলাম এটাকে নিয়ন্ত্রণ করা, ডিমোটিভেট করা, বাট সেগুলো তো করা হয়নি, বরং ৩-৪ মাসে এটা একটা মহামারীর মতো হয়েছে এবং অগণিত সংখ্যক হারে তৈরি হচ্ছে। এবং এখনো কিন্তু দেখা যাচ্ছে যে যেগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা ওয়ার্কশপ গুলোতে নতুন নতুন করে বিভিন্ন ডিজাইনের বরং আমরা তৈরি করছি এই ধরনের রিকশাগুলো। ফলে অচিরেই কিন্তু দেখা যাবে ঢাকা শহর এবং অন্যান্য শহরগুলো স্থবির হয়ে যাবে, বিশৃঙ্খলা তৈরি হবে, দুর্ঘটনা বাড়বে। এখন পদক্ষেপগুলো কি কি আমরা বারবার কিন্তু বলছি। দেখেন, প্রথমেই হচ্ছে আমাদের কতগুলো রিকশা রয়েছে সেটা অন্তত নিবন্ধন করা প্রয়োজন। বারবার আমরা বলে আসছি যে নিবন্ধন ছাড়া, সমস্যার প্রকৃতি নির্ধারণ ছাড়া কিন্তু আমরা আসলে সমাধানটা করতে পারবো না। ১, ২ হচ্ছে প্রতিটা ওয়ার্কশপ গুলোতে যেখানে তৈরি হচ্ছে অবৈধভাবে সেগুলোতে আমার নিয়ন্ত্রণ করা দরকার। কারণ যে কেউ যেনতেন ভাবে এই ধরনের রিকশা তৈরি করে ফেলছে বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের, ফলে মানে এবং কোনো সেফটি ইনস্ট্রুমেন্ট বা সেফটি আপনার এলিমেন্ট গুলো এখানে নাই। কোনো ইন্ডিকেটর, ব্রেক হচ্ছে সেই ওই ৩০ টাকা দামের ওই ব্রেকই কিন্তু আমার ওই অটো রিকশাতে সম্বল। ফলে একটা মানুষের জীবন কিন্তু ওই ৩০ টাকা ব্রেকের উপর ডিপেন্ড করতেছে, যেটা রিকশায় ব্যবহার করা হয়। রিকশার জন্য ঠিক আছে, কিন্তু ব্যাটারি যখন আমি লাগিয়ে দেবো রিকশায়, গতি যখন বেড়ে যাবে তখন এটা কিন্তু আমার ঝুঁকিপূর্ণ এবং উল্টে পড়ে যেতে পারে। তৃতীয়টা ব্যাপার হচ্ছে যে আসলে আমার এই ব্যাটারি রিকশাগুলো যেখানে চার্জ হচ্ছে অবৈধভাবে, ম্যাক্সিমাম গুলো হচ্ছে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ নিয়ে চার্জ দেওয়া হচ্ছে, ফলে বিদ্যুতের একটা বড় অপচয় কিন্তু হচ্ছে। সেখানেও কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করার বিষয় আমরা বারবার বলছি, অর্থাৎ সংখ্যা নির্ধারণ করা, ওয়ার্কশপ গুলোকে নিয়ন্ত্রণ করা, আমার চার্জিং স্টেশন গুলোকে অবৈধ চার্জ যেখানে আছে সেখানে নিয়ন্ত্রণ করা। এগুলো যদি করতে না পারি তাহলে আসলে এই সমস্যাটা যেভাবে বাড়ছে, ঢাকা শহর কিন্তু এখন আর মানে চলাচল উপযোগী না। আমি যেদিকে তাকাই আমরা দেখি ব্যাটারি চালিত রিকশা, শুধু এখানে ঢাকা শহর কেন, অন্যান্য মেট্রো শহরগুলোতে এবং জেলা শহরগুলোতে। সাইফুল নিয়াজ, আপনাকে একটু থামাতে যাচ্ছি যে আপনি যেমনটা বললেন যে অবৈধভাবে চার্জ দেওয়া হচ্ছে, অবৈধভাবে ৩০ টাকার একটি ব্রেকের উপর নির্ভর করছে মানুষের জীবন, সেটা অবৈধভাবে হচ্ছে। এবং আমরা প্রতিবেদনে যেমনটা দেখলাম যে অটোরিকশার সংখ্যা বাড়তে বাড়তে ছাড়িয়েছে ৫০ লাখ। ৫০ লাখ তো গোপনে কিছু করছে না, প্রকাশ্যেই হচ্ছে, তাহলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? কারণ আমরা যখন সমস্যাটা ছোট ছিল আমরা সমাধান করি নাই, এখন যখন বড় হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণ করতে গেলেই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কিন্তু অবরোধ বলেন বা হচ্ছে তাদের দাবির মুখে কিন্তু আবার পিছিয়ে আসতে হচ্ছে। তো এইভাবে করে একটু খেয়াল করে দেখবেন, মহাসড়কে কিন্তু যখন 3 হুইলার, নসিমন করিমন সমস্যা বাড়ছিল তখনও কিন্তু বারবার বলা সত্ত্বেও আমরা এটাকে নিয়ন্ত্রণ করিনি, ফলে কিন্তু এটাকে এখন আর আমরা মেনে নিতে হয়েছে। এই ব্যাটারিচালিত রিক্সাগুলো কিন্তু কাইন্ড অফ এখন একটা মেনে নেওয়ার মতো অবস্থায় চলে আসছে সরকারের কাছে। বাট প্রতিবার আমরা এই ধরনের জেনে বুঝে ভুলগুলো করছি। তো এই সমস্যার সমাধান করার জন্য এখনই কিন্তু কিছুটা হলেও সময় আছে, সেটা হচ্ছে আগে সংখ্যাটা নির্ধারণ করা, আমার হচ্ছে যাতে নতুন কোনো রিকশা তৈরি না হয় সেটা নির্ধারণ করা, এবং এগুলোকে কোনোভাবেই মূল সড়কে উঠতে না দেওয়া। আমার গলি সড়ক, ছোট সড়কে তারা চলবে, কিন্তু যত্র না, তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক আমি রেজিস্ট্রেশন দিব। প্রয়োজনে রেজিস্ট্রেশনের জন্য সরকার একটা ফি নিতে পারে। ফর ইনস্টেন্স ঢাকা শহরে হয়তোবা আমরা ১০,০০০ রিকশাকে অনুমোদন দিতে পারি বা ২০,০০০কে দিতে পারি সর্বোচ্চ, এর বেশি না, কিন্তু এরা কোথায় চলবে সেটা নির্ধারণ করে দিতে হবে, কোনোভাবে যাতে আমার মূল সড়ক উঠতে না পারে, মহাসড়ক উঠতে না পারে। শুধু সড়কে ওঠার বিষয়টি নয় সাইফুল নিয়াজ, আমরা আরেকটু জানতে চাই, যেহেতু অটোরিকশা নিষিদ্ধ করা পুরোপুরি এখনই সম্ভব হচ্ছে না, তাহলে মন্দের ভালো হিসেবে তো আমাদের আসলে বাস্তবসম্মত এবং যেটা ক্ষতিকর না ভালোভাবে, এবং সেই বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে আপনাদের পরামর্শ কি থাকবে, কিভাবে অটোরিকশাকে মডিফাই করা যায়? ওকে, তাহলে প্রথমে যেটা হচ্ছে যে আমি ফর ইনস্টেন্স ঢাকা শহরকে যদি ২ ভাগে ভাগ করি, যেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ, তাহলে আমি দুইটা কালার নির্ধারণ করলাম এবং রিকশার একটা নিরাপদ ডিজাইন তৈরি করা। নিরাপদ ডিজাইন বলতে কিরকম, অন্তত ইন্ডিকেটরটা যাতে থাকে, ব্রেকিং সিস্টেম যাতে ভালো হয়, এরকম করে একটা মডেল তৈরি করে শুধুমাত্র সেই ধরনের রিকশাগুলোই যদি আমি অনুমোদন দেই, তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা এটাকে মানে যারা আছেন তাদেরকে যদি নিরাপদ, এবং যারা চালক রয়েছে তাদেরকে যদি একটা স্বল্প মেয়াদী একটা প্রশিক্ষণের মাধ্যমে যদি নিয়ে আসা যায়, গাড়িটাও যদি
যদি আমি ভেহিকেলটা যদি স্পেসিফিকেশন করে যদি আমি নির্ধারণ করে দিতে পারি, একই কালার যদি নির্ধারণ করে দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা কিছুটা মন্দের ভালো হলেও নিয়ন্ত্রণ করতে পারবো। কালারের কথা কেন বলছি, তাতে হবে কি আমার উত্তর সিটি কর্পোরেশন রিক্সা দক্ষিণ সিটি কর্পোরেশন আসতে পারবে না, দক্ষিণ সিটি কর্পোরেশন রিক্সা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যেতে পারবে না। ফলে দেখা যাবে কি আমার একটা ব্যারিয়ার থাকলো, সীমিত করা গেল, ডিমোটিভেট করা গেল, এবং আমি আবার সমস্যাটাকেও কিন্তু একটা মোটামুটি রেশনাল সমাধান করলাম। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হচ্ছে, যেমন অনেক এলাকায় রয়েছে তারা একটা রিক্সা চালকদেরকে একটা দেখা যায় একটা ভেস্টের মতো দিয়েছে, শুধুমাত্র ওই এলাকা ভিত্তিক চলতে পারে। তো এইভাবে কিন্তু এলাকা ভিত্তিক আমরা জোনিং করে কিন্তু রিক্সাকে হয়তো আমরা চলতে দিতে পারি, কিন্তু কোনোভাবে যাতে মূল সড়কে না উঠতে পারে, এবং এখনই কিন্তু মানে কালকেও যেন কোনো রিক্সা তৈরি না হয়, সেই পদক্ষেপটা কিন্তু আমার মনে হয় এখনই নেওয়া দরকার। এবং অবৈধ রিক্সাগুলো যেখানে চার্জিং হচ্ছে সেগুলো কিন্তু আমি চাইলে আজকে বন্ধ করতে পারি, যদি এখানে আসলে কর্তৃপক্ষের সদিচ্ছা থাকে, রিয়েলি যদি আসলে সমাধান করতে চায় তারা। এক্ষেত্রে তালিকা প্রণয়নটা অনেকটা গুরুত্বপূর্ণ, তাই তো? অবশ্যই অবশ্যই আমার সংখ্যাটা তো লাগবে যে আসলে কতগুলো আমার চলছে এখন। এই যে যখন প্রতিবেদন আসলে 50 লাখ, এখন কি আসলে 50 লাখ নাকি এটা 70 লাখ নাকি 30 লাখ? কারণ সমস্যার প্রকৃতি না বুঝলে আমি কিন্তু সমাধানের জন্য আমার আসলে, কারণ এখানে কিন্তু অনেকগুলো মানুষের কর্মসংস্থানের জড়িত রয়েছে, তো তাদেরকেও তো আমার আসলে আমার স্কিল করতে হবে বা অন্য কোনো পেশার দিকে নিয়ে যেতে হবে। তো সামগ্রিকভাবেই কিন্তু আসলে দেখা যাচ্ছে সংখ্যাটা নির্ধারণ করতে না পারলে কিন্তু আমরা প্রকৃতপক্ষে সমাধানটা সঠিকভাবে করতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইফুন নেওয়াজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে অটো রিকশা নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন বুয়েটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ওঠানামার মধ্য দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেন। সবশেষ পরিস্থিতি জানতে এখন আমরা চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। আজ সপ্তাহের শেষ কার্যদিবস। গত 4-5 দিন ধরেই আমরা যেমনটা দেখেছিলাম উত্থান পতন দিয়ে চলছিল ঢাকার পুঁজিবাজারের লেনদেন, এবং আজকেও কিন্তু এখন পর্যন্ত যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। তবে এই মুহূর্তে 3 সূচকেই রয়েছে নিম্নমুখী প্রবণতা। আমরা দেখতে পাচ্ছি ডিএসই এক্স সূচক বা প্রধান সূচকে 8.25 পয়েন্ট হারিয়ে এই মুহূর্তে পয়েন্ট রয়েছে 5161.06 পয়েন্ট, এবং ডিএসই এস সূচক বা সরিয়া সূচক, সেই সরিয়া সূচকেও পয়েন্ট হারিয়েছে 2.73 পয়েন্ট, এবং সরিয়া সূচকে এই মুহূর্তে পয়েন্ট আছে 1155.95 পয়েন্ট, এবং ডিএস30 সূচক বা বাছাইকৃত সূচক আমরা যেটাকে বলি সেই সূচকেও কিন্তু পয়েন্ট হারিয়েছে, সূচকটি পয়েন্ট হারিয়েছে 6.41 পয়েন্ট, এবং আমরা দেখতে পাচ্ছি 1916.60 পয়েন্ট রয়েছে এই মুহূর্তে ডিএস30 সূচকে। অর্থাৎ এই মুহূর্তেই কিন্তু 3 সূচকেই রয়েছে নিম্নমুখী প্রবণতা। এবং আমরা যদি টাকার অঙ্কের কথা বলি, টাকার অঙ্কে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে আজকে লেনদেন হয়েছে 65.84 লাখ টাকা, এবং শেয়ার হাত বদল হয়েছে 24,823 বার। এবং আমরা যদি কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধি কমার কথা বলি, তাহলে সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত দাম বৃদ্ধির পাল্লা ভারী রয়েছে, এবং দাম কিন্তু কমে গিয়েছে 115টি কোম্পানির শেয়ারের দাম, এবং অপরিবর্তিত আছে 97টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে আছে অপরিবর্তিত গত কার্যদিবসের মতোই। কিন্তু এই মুহূর্তে 3 সূচকে নিম্নমুখী প্রবণতা দিয়ে চলছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। তো এই ছিল সর্বশেষ ঢাকার পুঁজিবাজারের আপডেট। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল দক্ষিণ এশিয়ার বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগকে আরও শক্তিশালী করছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। বিশ্বের অন্যতম বৃহৎ এই বন্দর অপারেটর বলছে নতুন রুট ব্যবহারে পণ্য পরিবহনের সময় কমছে 50%। এতে কমছে ব্যবসায়ীদের পরিবহন খরচও। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গেল নভেম্বরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসে একটি পণ্যবাহী জাহাজ। সেই ধারাবাহিকতায় আবারও চিনি, আখের গুড়, কাপড়, খেজুর সহ বিভিন্ন পণ্য নিয়ে এসেছে কন্টেনারবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা জং। এসব পণ্যের 86%ই পাকিস্তান থেকে এসেছে বলে জানা গেছে। পাকিস্তান বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচলের কথা জানিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ড তার ওয়েবসাইটে বলছে এই রুটে অক্টোবর থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়েছে। আমিরাতের জেবেল আলী বন্দর, পাকিস্তানের করাচি, ইন্দোনেশিয়ার বেলাওয়ান, মালয়েশিয়ার পোর্ট ক্লাং ও ভারতের মুন্দ্রা বন্দরের সঙ্গে চট্টগ্রামকে সংযুক্ত করেছে, যা আঞ্চলিক বাণিজ্য ও সংযোগকে শক্তিশালী করছে।
ডিপি ওয়ার্ল্ড বলছে এই রুট ট্রানজিট সময় 50% কমিয়েছে। এতে দ্রুত পণ্য পরিবহন সম্ভব হচ্ছে এবং খরচও কমেছে। নতুন রুট শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রুটের সঙ্গেও সংযোগ তৈরি করছে বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলছেন। শুভ খান, সময় সংবাদ। ভারত থেকে আসা 24,690 মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি টানা স্ট্রিম জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করেছে। ভোর 5:30টায় বন্দরের 11 জেটিতে জাহাজটি পৌঁছায়। অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের এটি প্রথম চালান। চুক্তি অনুযায়ী মোট 50,000 মেট্রিক টন চাল আসবে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, 11 নভেম্বর 381 নম্বর চুক্তির আওতায় এসেছে এই চালান। চালের নমুনা সংগ্রহের পর ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। হু হু করে রিজার্ভের পতন ঠেকাতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সই ছিল রফতানির পর বছর জুড়ে অন্যতম ভরসা। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে রেমিটেন্স শাটডাউন কর্মসূচির কারণে বছরের মাঝামাঝি প্রবাহে কিছুটা ভাটা পড়ে। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও গতি ফেরে। এতে রিজার্ভের বড় পতন ঠেকানো গেলেও ডলারের উচ্চ দামের কারণে আমদানি ব্যয় কমানো যায়নি, যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের যোগানের একমাত্র দায়হীন উৎস হচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্স। এই আয়ের বিপরীতে খরচ হয় না কোনো বিদেশি মুদ্রা বা পরিশোধ করতে হয় না কোনো দায়। প্রবাসী আয় বাড়াতে আগের সরকারের প্রণোদনা অব্যাহত থাকায় 2024 সালের শুরুটা ছিল ইতিবাচক ধারায়। জানুয়ারিতে আসে বিগত 7 মাসের সর্বোচ্চ 211 কোটি 31 লাখ ডলার। ফেব্রুয়ারিতেও ইতিবাচক ধারা অব্যাহত ছিল। ওই মাসে বিগত 8 মাসের সর্বোচ্চ 216 কোটি 45 লাখ ডলার রেমিটেন্স আসে। মার্চে কিছুটা ভাটা পড়লেও এপ্রিলে তা পুষিয়ে যায়। ঈদকে সামনে রেখে পরের 2 মাসে উল্লম্ফন হয়। পাশাপাশি বিনিময় হারের জন্য 8 মে চালু হওয়া ক্রলিং পেগের ফলে ডলারের ভালো দাম পাওয়ায় রেমিটেন্স প্রবাহ লাফিয়ে বাড়ে। তবে জুলাই ও আগস্টে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা বন্ধ থাকা এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচির ফলে প্রবাহে ভাটা পড়ে। বছরের সর্বনিম্ন ও 10 মাসের মধ্যে সবচেয়ে কম 191 কোটি 37 লাখ ডলার আসে জুলাইয়ে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সুবাতাস লাগে রেমিটেন্সের পালে। বছরের দ্বিতীয় সর্বোচ্চ 240 কোটি 47 লাখ ডলার আসে সেপ্টেম্বরে। পরের মাসগুলোতেও প্রায় একই ধারা অব্যাহত ছিল। ডিসেম্বরের প্রথম 14 দিনে আসে 138 কোটি 13 লাখ মার্কিন ডলার। বছর জুড়ে রেমিটেন্স প্রবাহ ইতিবাচক থাকায় বড় পতনের হাত থেকে রেহাই পেয়েছে রিজার্ভ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM6 পদ্ধতিতে চলতি বছর 18 থেকে 20 বিলিয়ন ডলারের ঘরে ঘুরপাক খেয়েছে রিজার্ভ। সবশেষ 19 ডিসেম্বর যার পরিমাণ ছিল 19.95 বিলিয়ন ডলার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 2025 সালের জন্য বাংলাদেশে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচিতদের মধ্যে 60 জনই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। 2023-24 অর্থ বছরে পাঠানো রেমিটেন্সের উপর ভিত্তি করে সিআইপিদের নির্বাচন করেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা। মোট যে কয়জন সিএপি নির্বাচন করা হয় তাদের মধ্যে আমিরাত প্রবাসীরাই সর্বোচ্চ। এবার সর্বোচ্চ 60 জন প্রবাসী নির্বাচিত হলেন বাংলাদেশি সিএপি হিসেবে। সংযুক্ত আমিরাত এমন একটি দেশ যেখান থেকে আমি মনে করি বিজনেসের ম্যাগনেট বলা হয়, সেখান থেকে সবসময় বেশিরভাগ হয়ে থাকে। ইনশাল্লাহ আগামীতেও এটা দ্বারা অব্যাহত থাকবে। রেমিটেন্সের ক্ষেত্রে, প্রবাসীদের ক্ষেত্রে আমাদের এই বর্তমান সরকার কোনোদিনও কোনো মানুষকে বৈষম্যভাবে দেখবে না, কারণ রেমিটেন্স আমাদের দেশের ও প্রবৃদ্ধিতে সক্রিয় কাজে আছে, যে এই কাজটা আমাদের পুরো বাংলাদেশকে উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার রাখে।
2023-24 অর্থ বছরে পাঠানো রেমিটেন্সের উপর ভিত্তি করে 2025 সালের জন্য সিএপি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এবার 200টি আবেদন গ্রহণ করে মন্ত্রণালয়। চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর 2 ক্যাটাগরিতে মোট 83 জন প্রবাসীকে সিআইপির স্বীকৃতি দেয়া হয়। সব দিকটা ভুন্ডিওয়ালা টাকা পাচার করতো, টাকা দিয়ে করতো, তারাই সিএপি হয়ে যেত প্রত্যেকবারে তারাই। এইবার ইনশাল্লাহ দেখলাম প্রত্যেকটা সিএপি এমনভাবে নিরীক্ষিতভাবে সুন্দরভাবে পরীক্ষিতভাবে সিএপি নির্বাচন করেছেন সরকার। খুব অনেস্ট মানুষ, ভালো মানুষ, সবগুলো সিএপি দিয়েছে। সিএপি অ্যাওয়ার্ডটা দিতেছে মানুষের উৎসাহ দেওয়ার জন্য, যাতে সবাই বৈধভাবে টাকা পয়সা পাঠায় এবং বৈধ চ্যানেলে টাকা গেলে আমাদের জন্য, দেশের জন্য লাভ, আমাদের নিজেদের জন্য লাভ। তালিকা অনুযায়ী এবার সিআইপি হিসেবে বাদ পড়েছেন একাধিকবার নির্বাচিতরা। নতুন সিআইপিরা সরকারি স্বীকৃতি পাওয়ার পর কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতি। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। অবৈধ মজুতদারের আধিপত্যে মেহেরপুরে সার সংকটে পড়ছেন কৃষক। যতটুকু পাওয়া যাচ্ছে তাতে সিন্ডিকেটের ছায়ায় বেড়ে যাচ্ছে দাম। অভিযোগ উঠেছে প্রশাসনের নজরদারির অভাবে দিন দিন বাড়ছে সার সংকট। বেনিয়ামিনের তথ্য, ছবিতে রিপোর্ট। থামছে না অবৈধ সার মজুতদারদের দৌরাত্ম্য। সিন্ডিকেটের কারসাজিতে মেহেরপুরে প্রকৃত কৃষকদের পড়তে হয় সার সংকটে। সম্প্রতি অধিক মূল্যে অবৈধভাবে বেশি সার বিক্রি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েন মেহেরপুর সদর উপজেলার এক ব্যবসায়ী। প্রশাসন এসে তল্লাশি চালালে 380 বস্তা সারের মজুদ পাওয়া যায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে। জেলার বাইরে থেকে সার কিনে অধিক মূল্যে বিক্রি করছেন বলে স্বীকার করেন তিনি। সার বিক্রির লাইসেন্সও নেই এই ব্যবসায়ীর। এভাবেই কালোবাজারে বিক্রির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে সারের, অথচ ডিলারদের কাছে সার পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। শীতকালীন বিভিন্ন সবজির পাশাপাশি অন্যান্য আবাদে এখন চাহিদা বেশি থাকায় সার সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ কৃষকের। লাইসেন্স বাদেও তো অনেকে ব্যবসা করছে, সেই হিসাবে ব্যবসা করছে, কি করে খাবো? খুচরা 10 কেজি 5 কেজি নিলে আপনার 22 টাকা কেজি নেই। কৃষি অফিসার বলে গেছে খরচ হইলে 1 টাকা করে ধরে নিতে হয়। সার অবৈধ কি বৈধ আমরা তো জানি না, আমরা নিজে আছি, আমাদের এরা সার বলে পাইছে না, এই দিন আমাদের ধরে দিয়েছে। দোকানে এসে কিনতে পারছি না, রেলের কাছে সার পাচ্ছি না। 3 বছর সার পাতাম, তাহলে আমার একটু যাই হয়তো, কিন্তু আমি যাইনি, ঘুরে আইছি। সার উত্তোলন ও বিক্রির ক্ষেত্রে লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করছেন অনেকেই। সরেজমিনে ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব ছাড়াই সার উত্তোলনের প্রমাণও মেলে। এভাবে কৃষকদের মাঝে বিক্রি না করে বিনা পুঁজিতে অন্যত্র সার বিক্রির ফলেই বাড়ছে সারের দাম। অথচ চলতি মাসে জেলায় 1181 মেট্রিক টন টিএসপি, 1442 মেট্রিক টন ডিএপি এবং 1527 মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দিয়েছে সরকার, যা চাহিদার 54% বলছেন সার ব্যবসায়ীরা। সার যদি আমরা না পাই, আমরা চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সার লাগবে আপনার 5 বস্তা 10 বস্তা, পাওয়া যাচ্ছে 1 বস্তা। সব লাইসেন্স তো লিজ আছে, কেউই মাল তুলে না লাইসেন্স। সমস্যার সৃষ্টি হয়, তাইলে আমরা বিশেষ বরাদ্দ চাইলে দেয়। সার সংকটে তদারকির দায় কৃষি বিভাগের উপর চাপাচ্ছে বিএডিসি। বিভিন্ন সময়ে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আর দায়সারা বক্তব্য কৃষি বিভাগের। সাথে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং এখানে ভ্যারাইটি টাইপের সার আছে, আপনারা জানেন। সেক্ষেত্রে যেটা যেরকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। কোনোভাবে এখানে কোনো দুর্নীতি না করতে পারে, কেউ কৃষক পর্যায়ে সারের মূল্য বেশি না নিতে পারে, সবগুলো আমরা মনিটরিং করি। যদি কেউ করে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় বিএডিসি এবং বিসিআইসি ডিলারের সংখ্যা 100টি। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হলে কানাডার ওপর থেকে শুল্কের বোঝা কমে যাবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পানামা খালের নিরাপত্তায় অবৈধভাবে চীনের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে ভেদাভেদ ভুলে নাগরিকদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বড়দিন উপলক্ষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ভিন্নধর্মী শুভেচ্ছা বার্তা দেন। তার দেয়া বেশ কিছু বিতর্কিত বক্তব্য ঘিরেই ছিল এই শুভেচ্ছা বার্তা। প্রথমে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে একটি ছবি দিয়ে বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান। এই ছবি পোস্টের পরপরই ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জো বাইডেনের কড়া সমালোচনার পাশাপাশি পানামা খাল, গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন।
শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বামপন্থীদের উম্মাদ উল্লেখ করে জানান, তাদেরকে বাইডেনের মতো একজন অযোগ্য নেতাই ক্ষমা করতে পারবেন। বাইডেনের নির্দেশে যে 37 জন অপরাধীর মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে তাদের বড়দিনে শুভেচ্ছা বার্তার পরিবর্তে নরকে যেতে বললেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি আরও লিখেন, বাইডেনের মতো একজন ঘুমন্ত প্রেসিডেন্টই খুন ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত অপরাধীদের দণ্ড কমাতে পারেন। পানামা খালের নিরাপত্তায় চীনের সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তার অভিযোগ, অবৈধভাবে চীনা সেনারা পানামা খালের আশেপাশে অবস্থান করছে। সিরিজ পোস্টে আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দেন। বলেন, শুল্কের চাপ কমে যাওয়ার পাশাপাশি ব্যবসা, সামরিক ক্ষেত্রেও কানাডার ব্যাপক উন্নতি হবে। গ্রিনল্যান্ডের মালিকানার আশাও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এদিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে ক্রিসমাসের সাজসজ্জা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সব নাগরিককে জাতিগতভাবে সংঘবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সচিবালয়ে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, দুর্ঘটনা নাকি নাশকতা তদন্তের পর জানা যাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে ঝুঁকিতে ২৫০০-এর বেশি ভবন। ঢাকার বুকে অটোরিকশার দাপট, আতঙ্কের জানে রমরমা বাণিজ্য। ১৫ বছরে বেড়ে ১০,০০০ কোটি টাকা। নীতিমালা করা সহ সংস্কারমূলক পদক্ষেপের পরামর্শ। এবং বাংলাদেশ পাকিস্তান জাহাজ চলাচলে শক্তিশালী হবে আঞ্চলিক বাণিজ্য। পণ্য পরিবহনে সময় ও খরচ কমবে বলছে ডিপি ওয়ার্ল্ড। ভারত থেকে চালবাহী জাহাজ চট্টগ্রামে। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।